শুরু হলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। হোয়াইট হাউসের দৌড়ে মুখোমুখি হিলারি ট্রাম্প, শেষ মুহূর্তের জরিপেও এগিয়ে হিলারি। Donald Trump is a president with all the crazy things that he says, and he doesn't even think before he speaks. No choice. Trump all the way. We have to make America great again. I'm leaning towards Trump. I'm kind of more of like a never Hillary supporter. দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সব সময় চক্রান্ত করছে বিএনপি জামায়াত। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। মাত্র 1 ঘন্টার নোটিসে 27 শর্তে বিএনপিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সমাবেশের অনুমতি পুলিশের প্রত্যাখ্যান করে 13 নভেম্বরের জন্য অনুমতি চাওয়ার কথা জানালেন ফখরুল। রাজধানীর বিজিএ নিয়ে ভবন দ্রুত ভাঙার নির্দেশ উচ্চ আদালতের, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। বিনা বিচারে 17 বছর কারাগারে আটক থাকার পর জামিন, রাষ্ট্র ও বিচার বিভাগের জন্য লজ্জাজনক, হাইকোর্টের পর্যবেক্ষণ। 2 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। এবং কুমিল্লায় মহাসড়কে যানজট সৃষ্টি করে ইউপি চেয়ারম্যান সহ 2 জনকে গুলি করে হত্যা, গুরুতর আহত 3। দলীয় কোন্দলকে দায়ী করলেন আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা। শুরুতেই মার্কিন নির্বাচনের খবর। শুরু হলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচনের মধ্য দিয়ে প্রায় 21 কোটি মার্কিনই তাদের পরবর্তী নেতা নির্বাচন করবেন। বাংলাদেশ সময় বিকাল 5টায় শুরু হয়ে ভোট চলবে কাল ভোর 6টা পর্যন্ত। নির্বাচনে প্রধান 2 প্রার্থী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প দুজনেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে শেষ মুহূর্তের জনমত জরিপে এগিয়ে আছেন হিলারি। 45তম প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে একযোগে ভোট দিচ্ছেন মার্কিনীরা। স্থানীয় সময় ভোর 6টার দিকে নিউ ইয়র্কের নিউ ক্যাসেলে ভোট কেন্দ্রে দেখা যায় ভোটারদের উপচে পড়া ভিড়। সময়ের তারতম্যের ভিত্তিতে কোনো রাজ্যে সন্ধ্যা 7টা, আবার কোনো রাজ্যে রাত 8টা থেকে 9টা পর্যন্ত ভোট চলবে। নির্বাচন চলাকালে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন অঙ্গরাজ্যে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের 58তম এই প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় 21 কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে 4 কোটিরও বেশি মার্কিনী আগাম ভোট দিয়েছেন। এদিকে ডেমোক্র্যাট শিবিরের পক্ষ থেকে রিপাবলিকানদের বিরুদ্ধে ভোটে বাধা দেওয়ার অভিযোগ আমলে নেননি আদালত। এর আগে হেরে গেলে ভোটের ফলাফল মেনে নেবেন না বলে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার সিদ্ধান্ত জানতে সমর্থকদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন এই রিপাবলিকান প্রার্থী। মঙ্গলবার বেশ কয়েকটি অঙ্গরাজ্যে শেষ মুহূর্তের প্রচারণায় তিনি নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বলেছেন দুর্নীতিগ্রস্ত ডেমোক্র্যাটদের রুখতে তাকেই প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতে হবে জনগণকে। অন্যদিকে হিলারি ক্লিন্টনও চষে বেরিয়েছেন দোদুল্যমান কয়েকটি অঙ্গরাজ্য। মার্কিনীদের মধ্যে বিভাজন সৃষ্টিকারী ট্রাম্পকে নয়, তাকেই ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান হিলারি। তার পক্ষে প্রচারণায় দেখা গেছে প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামাকেও। এদিকে সবশেষ জরিপেও হিলারি ক্লিন্টনের জয়ের আভাস পাওয়া গেছে। রয়টার্স ইপসোস পরিচালিত জরিপের ভিত্তিতে জানা যায় হিলারির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা 90%। তবে কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক ভোটারদের প্রত্যাশিত উপস্থিতি না থাকলে হিলারি পিছিয়ে পড়তে পারেন এবং নিবন্ধিত শ্বেতাঙ্গ ভোটারদের প্রত্যাশা অনুযায়ী অংশগ্রহণ থাকলে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতে পারেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দর্শক, নিউ ইয়র্কের একটি ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
হিলারি ক্লিনটনকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, দর্শক নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন যে হিলারি ক্লিনটন ভোট প্রদান করছেন। মনে হয় তিনি ভোট ইতিমধ্যে দিয়ে ফেলেছেন এবং বিল ক্লিনটনও কিন্তু রয়েছেন। বিল ক্লিনটনও কিন্তু এসেছেন ভোট দিতে এবং প্রেসিডেন্ট নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু শুরু হয়েছিল এবং এই মুহূর্তে আমরা দেখলাম যে হিলারি ক্লিনটন ভোট দিয়েছেন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু 21 কোটি মার্কিনী তাদের পরবর্তী নেতা নির্বাচন করবেন এবং বরাবরই বলা হচ্ছে যে রিপাবলিকান প্রার্থী এবং ডেমোক্র্যাট যে প্রার্থী রয়েছেন তাদের ভেতরে যে শুরু থেকেই যে আলোচনা সমালোচনা চলে আসছিল, আজ কিন্তু বিভিন্ন গণমাধ্যমের তথ্য থেকে এখন পর্যন্ত যে সবশেষ তথ্য আমাদের কাছে রয়েছে সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে হিলারি কিন্তু জনমত জরিপে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন এবং তারপরেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পও যে জয়ের ব্যাপারে আশাবাদী না এমনটা নয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্পও কিন্তু শেষ পর্যন্ত তিনি যেমনটা বলেছেন যে জয়ের ব্যাপারে আশাবাদী তিনিও। আর আমরা যেমনটা দেখছি যে হিলারি ক্লিনটন দর্শক, নিউ ইয়র্কের একটি ভোট কেন্দ্রে হিলারি ক্লিনটন এবং বিল ক্লিনটন এরই মধ্যে ভোট প্রদান করেছেন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। নিউ ইয়র্কে এরই মধ্যে কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেছেন আমাদের প্রতিনিধি তুষার আব্দুল্লাহ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোটাররা ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে ভোর 6টা থেকে এবং এই ভোট গ্রহণ চলবে রাত 9টা পর্যন্ত। ভোর 6টা থেকে শুরু হওয়ার কারণ হচ্ছে যে এখানে শুধু স্কুল বন্ধ থাকবে ভোট গ্রহণের সময়কাল, আর অন্যান্য যে প্রতিষ্ঠান আছে সেগুলি কিন্তু ঠিকই কাজ চলবে। সে কারণে যারা কাজে যাবেন তাদের সুবিধার্থে ভোর 6টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে যে তারা যেন ভোট দিয়ে তাদের নিজ নিজ কাজে চলে যেতে পারেন। আবার যারা খুব সকালে বা ভোরে কাজে চলে যাবেন তারা যেন কাজ শেষে এসে ভোট দিতে পারেন, সেই জন্য রাত 9টা পর্যন্ত ভোট গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। ভোটার উপস্থিতি আসলে ভোর 6টা থেকেই দেখতে পাচ্ছি এবং স্বাভাবিকভাবে কোনো নির্বাচনী প্রচারণা বা ভোট কেন্দ্রের আশপাশে কোনো বুথও নেই, যে এজেন্টের কোনো উপস্থিতি আমরা দেখছি না। শুধু লেখা আছে যে এখানে ভোট দিন। তারা যখন আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছেন তখন শুধু যে ডোনাল্ড ট্রাম্প বা হিলারি এরকম উচ্চারণ করে যাচ্ছেন, এছাড়া কিন্তু তাদের মধ্যে আর কোনো প্রচারণার কিছু নেই। তা আমরা আজকে সারাদিনে নিউ ইয়র্কের নানা ভোট কেন্দ্রে ঘুরে বেড়াবো এবং সেই ভোট কেন্দ্রগুলো থেকে আপনাদের সঙ্গে যোগ দিব। তুষার আব্দুল্লাহ, নিউ ইয়র্ক। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনও স্বাধীনতার পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাতের চক্রান্ত থেকে দেশকে রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে যৌথ সভায় তিনি একথা বলেন। এ সময় উন্নয়নের গতিধারা বজায় রাখতে আগামী নির্বাচনেও দলকে জয়ী করতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন দলীয় প্রধান শেখ হাসিনা। টুঙ্গিপাড়া থেকে আরও জানাচ্ছেন ইজাজ শমিক। গেল অক্টোবরে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের মধ্য দিয়ে নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠক টুঙ্গিপাড়ায়। দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দলের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের প্রথম যৌথ সভা। মনে করি যে সে ব্যাপারে আমরা যথেষ্ট সফল হয়েছি। সভার শুরুতে নেতাকর্মীদের উদ্দেশ্যে সূচনা বক্তব্য রাখেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে চক্রান্ত লিপ্ত, তাই সতর্ক থাকতে হবে সবাইকে। যখনই বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে একটু উন্নত হয়, যখনই দেশে বিদেশি বিনিয়োগ আসার একটা সুযোগ হয়, যখনই বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে থাকতে শুরু করে, ঠিক তখনই ৭১ পরাজিত শক্তির দোসর এবং যারা
অবৈধভাবে ক্ষমতা দখলকারী এই জামাত বিএনপি এদের একটা চক্রান্ত ষড়যন্ত্র সবসময় সারা দেশে কাজ করছে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার। এ ব্যাপারে সমগ্র দেশবাসীকে আরো সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাবো। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের প্রান্তিক জনগণের উন্নয়ন হয় উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, আগামীতেও জনগণের সমর্থন পেতে নেতাকর্মীদের কাজ করতে হবে। গ্রামের দিকে পড়ে থাকা মানুষগুলির ভাগ্য পরিবর্তনে একমাত্র আওয়ামী লীগই কাজ করে, আর কেউ করবে না। আমরা আশা করি 2019 সালের মধ্যে যে নির্বাচন হবে সেখানেও তারা আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের এই উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখবে, আর সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে। এর আগে বেলা 12টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এই সময় ছোট বোন শেখ রেহানা সহ দলের নেতাকর্মীদের নিয়ে দেশ জাতির কল্যাণে মোনাজাত করেন নবনির্বাচিত কমিটির সদস্যরা। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়ায়। এই সভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর জোর দিলেন। ইজাজ শৌমিক, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। সোহরাওয়ার্দী উদ্যানে আগামী 13 নভেম্বর বিএনপির সমাবেশ করার নতুন কর্মসূচি ঘোষণার 1 ঘণ্টা পর অনুমতি দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজই সমাবেশ করতে বলে ঢাকা মহানগর পুলিশ। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, যেখানে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়নি সেখানে অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। 7 নভেম্বর উপলক্ষে প্রথমে সোহরাওয়ার্দী উদ্যান এবং পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইলে অনুমতি পায়নি বিএনপি। অনুমতি ছাড়া সমাবেশ করা হবে না বলে বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলেও মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে বিপুল সংখ্যক পুলিশ। সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ করতে না দেয়া সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করে আগামী 13 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের নতুন তারিখ ঘোষণা করেন তিনি। এই অনুমতি না দেয়া এটা কিন্তু আপনার সংবিধান লঙ্ঘনের শামিল, কারণ আমাদের সংবিধানে স্পষ্ট করে বলা আছে সভা সমিতি করা এটা আমাদের সাংবিধানিক অধিকার। আগামী 13 নভেম্বর আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি দিন। সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 27টি শর্তে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার দুপুর 2টা থেকে শুরু করে বিকেল 5টার মধ্যে সমাবেশ শেষ করতে বলা হয় নির্দেশনায়। তবে পুলিশের এই অনুমতিকে দুঃখজনক অভিহিত করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোনো মিলনায়তনে আলোচনা সভা নয়, খোলা স্থানে জনসভার অনুমতি চেয়েছে বিএনপি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমরা কোনো দরখাস্ত করিনি যে আমরা করব, ওখানে আলোচনা সভা করবো, কারণ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা সমাবেশ তো হয় না। আমরা যখন ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমাবেশই করব, তখন তো আর পুলিশের ওইটা তো আর কিছু বলার নেই। আমরা তো আইনি প্রক্রিয়া মেনেই সমস্ত কাজ করছি, দরখাস্ত দিয়েছি, যাতে বুঝতে হবে যে এটা অশুভ উদ্দেশ্য। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভেঙে ফেলা সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। রায়ে ভবনটি নিজেদের খরচেই দ্রুত ভেঙে ফেলতে বলা হয়েছে কর্তৃপক্ষকে, আর তারা না ভাঙলে রাজুককে 3 মাসের মধ্যে ভেঙে ফেলতে বলা হয়েছে। প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চের বিচারপতিদের স্বাক্ষর শেষে এ রায় প্রকাশ করা হয় বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। এর আগে গত 2রা জুন ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ। জমির মালিকানা ও জলধারা আইন লঙ্ঘন করে ভবনটি নির্মাণ করায় এ আদেশ দেন সর্বোচ্চ আদালত। সন্ধ্যার সময়ে আরো থাকছে। বিমানবন্দরের গেটে দুর্বৃত্তের হামলার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, তবে মন্ত্রী বললেন নিরাপত্তার কোনো ঘাটতি নেই। এবং গাইবান্ধায় জমি দখল নিয়ে সাঁওতালদের সঙ্গে চিনিকল শ্রমিকদের সংঘর্ষের 2 দিন পর এক সাঁওতালের লাশ উদ্ধার, আরও 4 জন নিখোঁজের দাবি স্থানীয়দের। ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দলে হত্যা করা হয়েছে কুমিল্লার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন সরকারকে, এমনটা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। নিহত মনিরের রাজনৈতিক সহকর্মীরা মনে করেন জনপ্রিয়তায় কাল হয়েছে তার। সকালে গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় মনির সহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 4 জন গুরুতর আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা থেকে আরও জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল।
মামলায় হাজিরা দেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকালে কয়েকজন সহযোগী সহ বাড়ি থেকে বের হয়েছিলেন জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন সরকার। গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট সৃষ্টি করে মনিরের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় মনির সহ বাকিদের গুলি করে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। রাস্তা ফাঁকা ছিল, পরে হঠাৎ জ্যাম লাগে গাড়ির একটা গ্লাস খুলছে ভাই, কি মাথা বার করছে ভাই গুলি। আহতদের দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে মনির সহ আরো একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানান দলীয় কোন্দলের জের ধরেই হত্যাকাণ্ড। বিষয়টা হচ্ছে আমরা এখন অনুভব করতে পারছি যে আসলে রাজনৈতিক কোন্দলের কারণেই সমস্যা হচ্ছে আর কি। প্রতি মাসে 20 লাখ টাকা চাঁদা চায়। সুহেল শিকদার, সবুজ, জুলাস, হাসান, মোহাম্মদ আলী, রাসেল, সুমন, লালন 10-15টা পিস্তলে চাপাড়ি আইয়া নগদ কয়েকটা বাইরে থেকে গুলিমুলি করে গ্লাসটি বাংলো। গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন মনির হোসেন। তার রাজনৈতিক সহকর্মীরা বলছেন জনপ্রিয়তাই কাল হয়েছে তার। গণমানুষের একটা নেতা হয়ে উঠছিল আর কি। নিপীড়িত মানুষকে অত্যাচার করে লুটেরার দল, সেই লুটেরার দলই আমরা অনুমান করতেছি তাকে হত্যা করছে আর কি। চেয়ারম্যান হওয়ার আগে ভাইস চেয়ারম্যানের সাথে তার দ্বন্দ্ব ছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান হয়েছে, এই জন্য তার অনেক শত্রু আছে। আপনারা শুধু সুষ্ঠু বিচার চাই। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মনিরের গাড়িটিও। হত্যার কারণ উদ্ঘাটন এবং অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। আমরা বিষয়টি দেখছি, অনুসন্ধান এবং মামলা হবে, নিয়মিত মামলা হবে এবং আমাদের টিম কাজ করছে। তিতাসে এমনি কিছু গ্রুপিং আছে, কিন্তু এই ঘটনার সাথে কে কে কি বিষয়ে এখনো এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এটি প্রথম নয়, এর আগেও কয়েক দফা চেয়ারম্যান মনির হোসেনের উপর হামলা চালানো হয়েছিল বলে জানান তার স্বজনরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, কুমিল্লা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরো বলেন, যাদের ধরা হয়েছে তাদের বিরুদ্ধে প্রমাণ আছে বলেই ধরা হয়েছে। দুপুরে আশুতোষ পাইলট স্কুল মাঠে জেলা পুলিশের আয়োজনে সুধী সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, আইজিপি AK-M শহীদুল হক সহ অনেকে। এর আগে নাসিরনগরের দাসপাড়া, ঘোষপাড়া গৌরমন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। ভিডিও ফুটেজ কিংবা অন্যান্য প্রমাণাদি এবং অন্যান্য প্রমাণের মাধ্যমে এদেরকে 74 জনকে শনাক্ত করে ধরা হয়েছে। তা আমরা মনে করি আমরা সাক্ষ্যটিকে আমরা শনাক্ত করব এবং ধরে নিতে পারব। নাটক তৈরি করি না, আমরা যেটা ধরি সঠিক ব্যক্তিটাই ধরি, আমরা যেটা ধরি তাকে উপযুক্ত প্রমাণস্বরূপ ধরি। আমরা যারা যারা এগুলি করেছেন সবকেই আমরা ধরব। খাদ্যবান্ধব কর্মসূচিকে নিয়ে পাওয়া সব অভিযোগের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এখন পর্যন্ত পাওয়া 90টি অভিযোগের মধ্যে 80টির বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী আবারও হুঁশিয়ারি দেন, কোনো অবস্থাতেই এই কর্মসূচিকে বিতর্কিত হতে দেবে না সরকার। সকালে গোপালগঞ্জ সার্কিট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী। আমরা এই পর্যন্ত 90টি অভিযোগ আমাদের কাছে এসছে, তার মধ্যে আমরা কিন্তু প্রায় 80টি অভিযোগ আমরা কিন্তু এই পর্যন্ত নিষ্পত্তি করেছি এবং ব্যবস্থা গ্রহণ করেছে। বাকি অভিযোগগুলোর তদন্ত চলছে এবং আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে র্যাব, দুদক সবাই কিন্তু এই ব্যাপারে তৎপর। আমাদের নির্দেশ আছে, প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের নির্দেশ আছে, আমাদের অনুরোধ আছে তাদের প্রতি এই কর্মসূচি থেকে বিতর্কিতের ঊর্ধ্বে রাখার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য যা যা করণীয় সবাই তা করছে, প্রশাসন সেভাবে করছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। কাজে আমি সবাইকে অনুরোধ করব, এবং এখন কমে আসছে, কিন্তু এখন অনেক ভুয়া কার্ড হোল্ডার তাদের কার্ড ফেরত দিচ্ছে, এখন অনেক কমে আসছে এবং ইনশাল্লাহ আমরা আশা করছি এই 1 মাসের মধ্যে আমরা এটাকে শূন্যের কোটায়, এই বিতর্ক বা এই অনিয়মকে আমরা প্রায় শূন্যের কোটায় নিয়ে আসতে সক্ষম হব। হত্যা মামলায় বিনা বিচারে 17 বছর কারাগারে থাকা শিপনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সে সঙ্গে 2 মাসের মধ্যে মামলা নিষ্পত্তিরও আদেশ দিয়েছেন আদালত। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি JB-M হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গণমাধ্যমে প্রচারিত সংবাদের ভিত্তিতে এ আদেশ দেন। বিনা বিচারে 1.5 যুগ কারাগারে থাকার এই ঘটনাটি বিচার বিভাগ ও রাষ্ট্রের জন্য লজ্জাজনক বলেও পর্যবেক্ষণে বলেন হাইকোর্ট।
শিপন বর্তমান বয়স 43 বছর। 17 বছর আগে 2000 সালে 26 বছরের টগবগে যুবক শিপনকে হত্যা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। সেই থেকেই জীবনের প্রায় অর্ধেক সময় বিনা বিচারে কারাগারের অন্ধকারে কেটে যায়। আর বাইরে বিচারের বাণী কেটেছে নিভৃতিতে। বছরের পর বছর কাটলেও মামলা আটকে আছে আদালতের চার দেয়ালে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক খবরে টনক নড়ে উচ্চ আদালতের। শিপনকে হাজির করা হয় আদালতে। তার মুখে শুনেন বন্দিদশার পেছনের করুণ গল্প। 1994 সালে রাজধানীর পুরান ঢাকায় 2 মহল্লার দ্বন্দ্বে একজন নিহত হলে শিপন সহ 6 জনকে আসামি করে মামলা করা হয়। এর মধ্যে 4 আসামি এক যুগ আগেই জামিন পেয়েছেন, কিন্তু মামলা পরিচালনার সামর্থ্য না থাকায় অন্ধকার কুঠুরিতেই কেটে যায় 1.5 যুগ। এখানেই শেষ নয়, হত্যা মামলায় গ্রেফতারের আগে বাদীপক্ষ তার এক হাত কবজি থেকে কেটে নেয়। মঙ্গলবার তাকে জামিনের আদেশ দেন হাইকোর্ট। উচ্চ আদালত তার জামিন আদেশে বলেন, বিনা বিচারে কারাগারে রাখার এ ঘটনা বিচার বিভাগ ও রাষ্ট্রের জন্য লজ্জাজনক। বিনা বিচারে আসে আপনারা সাক্ষী আনতে পারেন না, তো এটা শুধুমাত্র রাষ্ট্রের ব্যর্থতা না, এটা বিচার বিভাগেরও ব্যর্থতা, এবং এটা বিচার বিভাগ রাষ্ট্র উভয়ের জন্য লজ্জাকর, এবং এটা সংবিধানের সাথে স্পিডি ট্রায়ালের যে বিষয়টা ওইটার সাথে সাংঘর্ষিক। আদালতের এ রায়ের পর বাকরুদ্ধ হয়ে পড়েন শিপন। জানান, মুক্তি পেলে বাবা মায়ের কাছেই ফিরে যাবেন তিনি। 17 বছর বিনা বিচারে ছিলেন, রাষ্ট্রের কাছে আপনার কোনো চাওয়া আছে? জেলতে বেরোতে পারলেই হয় ভাই, দোয়া করেন যাতে বেরিয়ে যায়, অনেক বছর হয়ে গেছে। ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন, মামলা দীর্ঘসূত্রিতার জন্য দায়ীদের আইনের আওতায় আনা গেলে এ ধরনের ঘটনা কমে আসবে। নির্দোষ প্রমাণিত হলে নিশ্চয়ই সে কম্পেনসেশন চাইতে পারে, এবং যারা এই জন্য দায়ী তাদের পক্ষ করা দরকার। তাহলে পরে আমার মনে হয় এই ধরনের গাফিলতির জন্য একেবারে নিরপরাধ ব্যক্তি দীর্ঘদিন 10 বছরের ঊর্ধ্বে এই জেলে থাকতে হবে না। কারাগার সূত্র মতে 5 বছরের বেশি সময় ধরে বিনা বিচারে কারাগারে থাকা আসামির সংখ্যা 5 শতাধিক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। বিপিএল এর প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে শুভ সূচনা চিটাগাংয়ের। ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বরিশাল বুলস। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশিদ খান মেনন। এ ঘটনায় সব নিরাপত্তা বাহিনী এবং এজেন্সি নিয়ে একটি সমন্বিত তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। পরে আনসারের পরিচালক জানান, শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরি হাতে ঢুকে পড়া এক যুবকের আঘাতে নিহত হন এক আনসার সদস্য। আহত হন আরো 3 নিরাপত্তারক্ষী। এই প্রেক্ষাপটে মঙ্গলবার সকালে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে নিযুক্ত সব সংস্থার সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী জানান, আনসার সদস্যের ওপর এ ধরনের হামলার ঘটনা উদ্বেগজনক হওয়ায় বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাকে পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরো বলেন, এ ঘটনায় জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আরো পদক্ষেপ গ্রহণে নিরাপত্তা সংস্থা এবং এজেন্সিকে নিয়ে একটি সমন্বিত তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। নিরাপত্তা ব্যবস্থা আমরা গত বেশ কিছুদিন ধরে গড়ে তুলেছি, সেই ক্ষেত্রে কোনো ঘাটতি আছে বলে আমরা মনে করছি না। যে আমাদের এয়ারপোর্টে এই ধরনের ঘটনার চেষ্টা হতে পারে, কিন্তু তাকে প্রতিহত করার মতো যে সক্ষমতা, যে যোগ্যতা, এটা আমাদের সেটা অব্যাহত আছে। সেটাও আমাদের খতিয়ে দেখতে হবে এর সাথে কোনো জঙ্গি কানেকশন আছে কিনা। আনসারের ঢাকা মহানগরের দায়িত্বে থাকা এই কর্মকর্তা জানান, নিরাপত্তার বিষয়ে সার্বক্ষণিক সচেষ্ট আছেন তারা। সে বড় ঘটনা যদি ঘটে সেই বিষয়গুলো চিন্তা করে আমরা দিন আমাদের প্রস্তুতি দিন বাড়ছে, আরো 100 জন লোক আমাদের বাড়ানোর প্রয়োজন। এদিকে বিমানবন্দরের প্রবেশ পথে আগে অনেক বহিরাগতদের আনাগোনা থাকলেও বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট বিদেশগামীরা। আমি অস্ট্রেলিয়ায় ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, তো আমি দেখেছি অত ডিফারেন্ট কিছু না, ভালোই আছে আসলে। আজকে তো আমরা বাইরে যেরকম দেখলাম, ডেফিনেটলি উই আর হ্যাপি। এদিকে শিহাব নামে পরিচয় দেওয়া হামলাকারী পরিচ্ছন্নতা কর্মীর পোশাক পরে বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করলেও সে একে ট্রেডার্সের কর্মী নয় বলে জানান বিমানমন্ত্রী। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। 1971 সালের 26 মার্চ তারিখে বয়স ন্যূনতম 13 বছর সহ প্রায় 10টি শর্ত দিয়ে মুক্তিযোদ্ধাদের বয়স ও সংজ্ঞা নির্ধারণে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রজ্ঞাপনে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যারা মুক্তিযুদ্ধকালে ভারতের বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছেন, বিদেশে অবস্থান করে মুক্তিযুদ্ধের সরকারের পক্ষে বিশেষ অবদান রেখেছেন, তারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন। এছাড়া মুজিবনগর সরকারের অধীনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারী, সশস্ত্র বাহিনীর সদস্যরা, নির্যাতিত নারী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কলাকুশলী ও ফুটবল দলের খেলোয়াড়রা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন। সাথে সাথে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেওয়ার সাথে সংশ্লিষ্টরাও স্বীকৃতি পাবেন বলেও উল্লেখ করা হয় ওই প্রজ্ঞাপনে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি দখল নিয়ে সাঁওতালদের সঙ্গে পুলিশ ও সুগার মিল শ্রমিকদের সংঘর্ষের 2 দিন পর আরও এক সাঁওতালের লাশ উদ্ধার করা হয়েছে। সাঁওতালদের অভিযোগ, হত্যার পর তার লাশ ধান খেতে ফেলে রাখা হয়। এলাকাবাসী জানায়, গতরাতে রংপুর সুগার মিল সংলগ্ন সাহেবগঞ্জ এলাকার একটি ধান খেতে লাশ পড়ে থাকতে দেখে থানা খবর দেয়। পরে পুলিশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে আজ বিকেলে মঙ্গলমার্ডির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সাঁওতালদের অভিযোগ, পুলিশের অভিযানের সময় আটক মঙ্গলমার্ডিকে হত্যা করা হয়েছে। এর আগে গুলিবিদ্ধ হয়ে আরও একজন নিহত হয়েছে বলে দাবি তাদের। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন জেলার কমিউনিস্ট পার্টির নেতারা। গত রোববার রংপুর সুগার মিলের অধিগ্রহণ করা জমি নিয়ে সাঁওতালদের সঙ্গে মিলের শ্রমিকদের সংঘর্ষ হয়। মরা মানুষের তো কোনো টিপ হয় না, কিন্তু তাও দেখিনু কালী মাখা 2 হাতে টিপস হয়। এরা নিয়ে যায় মারে ফেলে পোস্টমর্টম করে টিপস হয়ে নিয়ে এখানে মরা লাশকে আমাদেরকে দিয়ে গেছে। সরকার যদি আমাদের দিকে না দেখে তাহলে আমাদেরকে বলুক, তোমরা এখানে এই দেশে থাকো না, আমরা আমাদের মনে আমরা চলে যাব। এই যে 2 জন মানুষের প্রাণহানি হয়েছে, আরো মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করি, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা এদের এই যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আমরা ক্ষতিপূরণ দাবি করছি। এবার খেলার খবর। বিপিএল এর খবর। চতুর্থ আসরের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 29 রানে হারিয়েছে চিটাগং ভাইকিংস। প্রথম ব্যাট করে 3 উইকেটে 161 রান করে তামিমের দল। জবাবে মোহাম্মদ নবীর দারুণ বোলিংয়ে 132 রানে থামে কুমিল্লার ইনিংস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও দলীয় 36 রানেই ডোয়াইন স্মিথ ফেরেন সাজঘরে। এরপর রানের চাকা সচল রাখতে একটু আগ্রাসী ব্যাটিং করেন অধিনায়ক তামিম ইকবাল। এবারের বিপিএলে প্রথম 50 হাঁকিয়ে আউট হন 54 রানে। শেষ দিকে শোয়েব মালিকের 42 ও জহুরুল ইসলামের 29 রানে 161 রানের ফাইটিং স্কোর পায় চিটাগং। জবাবে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। দলীয় 9 রানে ওপেনার ইমরুল কায়েস ফেরেন সাজঘরে। ভালোই খেলতে থাকা স্যামুয়েলস টেকেননি বেশিক্ষণ। আফগান স্পিনার মোহাম্মদ নবী টানা 2 ওভারে তুলে নেন লিটন দাস ও আসহার জাইদির উইকেট। দ্রুতই আউটের খাতায় নাম লেখান অধিনায়ক মাশরাফি, ইমাদ ওয়াসিম, আল আমিন ও সোহাইল তানভীররা। এক প্রান্ত আগলে নাজমুল হোসেন শান্ত টি-20 অভিষেকে 50 পেলেও দলের হার এড়াতে পারেননি। মোহাম্মদ নবী নেন 4 উইকেট। এদিকে মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে গেলবারের রানার্স আপ বরিশাল বুলস। শেষ খবর পাওয়া পর্যন্ত মুশফিকের দলের সংগ্রহ 3 উইকেটে 50 রান। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু। হোয়াইট হাউসের দৌড়ে মুখোমুখি হিলারি ট্রাম্প। শেষ মুহূর্ত পর্যন্ত জরিপে এগিয়ে হিলারি। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সব সময় চক্রান্ত করছে বিএনপি জামায়াত। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। মাত্র 1 ঘন্টার নোটিশে 27 শর্তে বিএনপি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের অনুমতি পুলিশের। প্রত্যাখ্যান করে 13 নভেম্বরের জন্য অনুমতি চাওয়ার কথা জানালেন ফখরুল। কুমিল্লায় মহাসড়কে যানজট সৃষ্টি করে ইউপি চেয়ারম্যান সহ 2 জনকে গুলি করে হত্যা, গুরুতর আহত 3। দলীয় কোন্দলকে দায়ী করলেন আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা। বিনা বিচারে 17 বছর কারাগারে আটক থাকার পর জামিন। রাষ্ট্র ও বিচার বিভাগের জন্য লজ্জাজনক। হাইকোর্টের পর্যবেক্ষণ। 2 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। এবং রাজধানীর বিজিএমইএ ভবন দ্রুত ভাঙার নির্দেশ উচ্চ আদালতের। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।